এক গ্রামে বাস করত সুজন নামের এক জেলে। সে নদীতে মাছ ধরে সংসার চালাতো। সুজনের বাড়িতে ছিল তার বউ কমলা। সে ছিল যেমন রূপবতী ও কাজে কর্মে তেমনই অলস। সারাদিন রূপচর্চা করেই তার দিন পার হতো। লা 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 লা। বউ, ও বউ, শুনছো? আমি মাছ ধরতে বের হব। বাজার থেকে কিছু আনতে হবে কিনা বলো। ও হ্যাঁ, লাগবে তো। ভালোই হলো তুমি মনে করিয়ে দিলে। আমার আয়নাটা না আজ হাত থেকে পড়ে ভেঙে গেছে। তুমি আসার সময় আমার জন্য একটা আয়না আর একটা আলতা নিয়ে এসো। আবার আবার সে একই কথা, শুধু রূপচর্চা আর রূপচর্চা। বলি সারাদিন ওই আয়নায় মুখ ডুবে বসে থাকলে আয়না কি আর ভালো থাকবে? তোমার এসব তেল সাবান কিনতে কিনতে কবে না আমি রাস্তার ফকির হয়ে যাই। বউ পালি নাকি এক আস্ত হাতি, পুরা কপাল আমার। কি বললে তুমি আমাকে? শেষ পর্যন্ত একটা হাতির সাথে তুলনা করলে? সারাদিন কত কষ্ট করে তোমার জন্য সাজগোজ করি, তাও এ সংসারে আমার কোনো দামই নেই। এই যে আবার শুরু হয়ে গেল সে একই নাকি কান্না। হাই পোড়া কপাল, কি যে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসার সময় সব নিয়ে আসব। আর কাঁদতে হবে না, আমি বরং এখান থেকে বিদেয় হই। এই যে ভাই, আসেন আসেন আসেন, নদীর তাজা তাজা টাটকা সুস্বাদু মাছ আছে। মাছ নিয়ে যান, মাছ খেতে সুস্বাদু, দামে সস্তা। নদীর টাটকা মাছ নিয়ে যান, মাছ। মাছ কত করে কেজি বিক্রি করছো ভাই? খেতে ভালো হবে তো? হ্যাঁ ভাই, দামে ভীষণ সস্তা, একদমই ভাবতে হবে না। আর স্বাদ, সে আর কি বলবো। নদী থেকে মাত্র ধরে আনলাম টাটকা মাছ, একবার খেয়ে দেখুন না। তা বেশ বেশ, আমাকে তাহলে 2 কেজি মাছ দাও দেখিনি। খেয়ে দেখি কেমন স্বাদ তোমার মাছের। ভালো হলে না হয় আবার আসবো। আচ্ছা 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 ভাই, এক্ষুনি দিচ্ছি, একটুখানি দাঁড়ান। আজ মাছগুলো বিক্রি করে বেশ ভালোই দাম পেলাম। যাই, এবার বইয়ের জন্য তার জিনিসগুলো কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হই। কি ব্যাপার সুযোগ মেয়াজে? কি মনে করে এলে? কি লাগবে বলো। ভাই, বইয়ের জন্য একটা আলতা আর একটা আয়না দাও তো দেখিনি। সে কে কথা? কিছুদিন আগে না একটু আয়না নিয়ে গেলে। ভাই, দুঃখের কথা সে আর কি বলবো। সুন্দরী মেয়ে ঘরে এনে পড়েছি বিপদে। তার প্রতিদিন এই রূপচর্চার জিনিস কিনতে কিনতে আমার পকেটই ফাঁকা হয়ে যাচ্ছে। আর দেখো, আয়নাটাও আজ ভেঙে ফেলেছে। আমারই ভালো, না আছে রূপবতী বউ, না আছে রূপচর্চার খরচ। তবে একদিক থেকে ব্যাপারটা ভালোই হলো। তোমার বউ যত তোমার পকেট ফাঁকা করবে, ততই আমার পকেট ভরবে। পল্টু ভাই, আর রসিকতা করো না তো। দাও তো দাও, তাড়াতাড়ি জিনিসগুলো দাও, বাড়ির দিকে যেতে হবে। এই নাও তোমার বউয়ের আলতা ও চিরুনি। শোনো, ফুরিয়ে গেলে আবার আসতে ভুলো না যেন, কেমন? বউ, এই যে দেখো, তুমি যা যা বলেছিলে সবই নিয়ে এসেছি। এই যে ধরো।
আর আমাকে কিছু খেতে দাও তো দেখি, খুব খিদে পেয়েছে গো। এ যা, আমি তো ভুলেই গিয়েছিলাম, ঘরে তো চাল ছাড়া আর কোনো বাজারই নেই। এখন কি করে যে তোমাকে খেতে দেই। মানে কি এসব কথায়? কি তামাশা শুরু করেছো আমার সাথে? বলি, কখনো নিজের রূপচর্চার জিনিস ফুরালে তো তা আনার কথা কখনো ভুলে যাও না। শুধু কি বাজার ফুরালে রান্নার ভয়ে সব ভুলে যেতে হয়? ওগো, তুমি এভাবে কেন বলছো? যাও না, আশেপাশের কোনো এক পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে এসো, আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। এই রাতের বেলায় কোথায় মাছ ধরতে যাব আমি শুনি? কেন? ওই যে বাড়ির পাশে পদ্ম পুকুরটা আছে, শুনেছি ওই পুকুরে অনেক মাছ পাওয়া যায়। যাও তো, যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। পদ্ম পুকুর? ওরে বাবারে, তাও এত রাতে! ওই পুকুরে তো শাকচুন্নের ভয়ে কোনোদিন কেউ পানিতেই নামেনি, আর তুমি কিনা বলছো এত রাতে আমাকে ওই পুকুরে গিয়ে মাছ ধরতে? এরপর সুজন তার বউয়ের কথা মতো পদ্মপুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর এদিকে পদ্মপুকুরের তাল গাছে বসে শাকচুন্নি একা একা মনের আনন্দে গান গাইতে থাকে। রাত পেরেছে, চাঁদ ডুবেছে, তাল গাছেতে কে, তাল গাছেতে পেতনি চলে দু পা দুলিয়ে, ওরে দু পা দুলিয়ে। দৌড় চাই, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না, একা একা কি আর আনন্দ হয়? খুব ভালো হতো যদি আমার একটা বর থাকতো, দুজনে মিলে গাছে গাছে ঘুরে বেড়াতাম, আর মানুষ পেলেই ঘর মোটকে খেতাম। ইস, আমার একটাই সমস্যা, কোনো ভূত বর পছন্দ না, ওরা দেখতে ভীষণ বাজে হয়। আমার তো পছন্দ সুন্দর দেখতে একটা মানুষ, যাকে দেখলে চোখ জুড়িয়ে যাবে। এসেই তো পড়লাম, আজ মনে হয় শাকচুন্নির রাতের খাবার আমি হব। মনে হচ্ছে কেউ যেন এদিকেই আসছে, আমাকে নিয়ে কিছু একটা বলতে শুনলাম। যাই যাই, একটু কাছে গিয়ে দেখি, বিষয়টা বোঝার চেষ্টা করি। এদিকে সুজন পুকুরে বড়শি ফেলে মাছ ধরতে শুরু করে। ও একা একা বিড়বিড় করে নিজের দুঃখগুলো প্রকাশ করে। এদিকে শাকচুন্নি তা পাশের গাছ থেকে বসে শোনার চেষ্টা করে। বাহ, কি সুন্দর মানুষটা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এমন একটা বরই তো আমি খুঁজছিলাম, কিন্তু ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে? ওর কথা শুনে যা মনে হলো, বউ নিয়ে ভীষণ অশান্তিতে আছে হয়তো। যাই যাই, এই সুযোগটা কাজে লাগিয়ে দেখি, কি করি কি করি কি করি। এই তো পেয়েছি। কি হলো ব্যাপারটা? এত রাতে আবার আমার গায়ে ফুল ছড়ছে কে? শাকচুন্নি নয় তো আবার? একদম ঠিক ধরেছিস, এবার পেছনটা ফিরে একবার তাকা তো দেখি। ওরে বাবারে, যা ভেবেছিলাম তাই হলো। শাকচুন্নি যে, আজ মনে হয় আর রক্ষে নেই। শাকচুন্নি, তোমার যত ইচ্ছে তুমি মাছ নিয়ে নাও, তবু তুমি আমাকে প্রাণী মেরো না। আমার বউ এখানে মাছ ধরতে আমাকে জোর করে পাঠিয়েছে, আমার কোনো দোষ নেই, আমাকে মেরো না। আমি তো মাছ চাই না, আমি তো চাই তোকে।
যদি তো না শুনিস, তোকে এক্ষুনি এই পুকুর পাড়ে গাড় মটকে রক্ত খাবো। সিদ্ধান্ত তোর, দেখ, ভেবে দেখ কি করবি। তবে আমাকে বিয়ে করলে তোকে আর এরকম রাত বিরাতে মাছ ধরতে বের হতে হবে না। রাজার হালে জীবন কাটাতে পারবি। এই ছিল কপালে, শেষ পর্যন্ত কিনা শাকচুন্নির সাথে বিয়ে। তবে এক হিসাবে প্রস্তাবটা মন্দ নয়। শাকচুন্নিকে বিয়ে করলে কমলাকে একটা উচিত শিক্ষা দিতে পারবো। হ্যাঁ শাকচুন্নি, আমি তোমার প্রস্তাবে রাজি। বলো কি করতে হবে আমাকে এখন। আমি জানতাম, আমি জানতাম আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অত সহজ নয়, কারণ আমি দেখতে অতটাও কুৎসিত নই। এরপর শাকচুন্নি ও সুজন একে অপরের সাথে মালা বদল করলো ও এভাবেই তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। গিন্নি, ও গিন্নি, দেখো কাকে নিয়ে এসেছি। ওরে বাবা রে, ওগো, তুমি কাকে নিয়ে এসেছো? কি কুৎসিত ভয়ঙ্কর কদাকার দেখতে। ওগো, তুমি মাছ ধরতে গিয়ে এখন শাকচুন্নি ধরে নিয়ে এসেছো? ভয় পেও না, ওর নাম রুবি, রুবি শাকচুন্নি। আমরা দুজনে বিয়ে করেছি, আজ থেকেও এখানেই থাকবে। হায় পোড়া কপাল আমার, তুমি আমার এ কি সর্বনাশ করলে গো। ওকে তুমি এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো বলছি। না না, তা কি করে হয়? রুবি তো আমার ছোট বউ। আজ থেকে তুমি আর ও একই সাথে থাকবে, দুজনে কোনো ঝামেলা করবে না, একসাথে মিলেমিশে থাকবে। বড় বউ, ও বড় বউ, আমাকে কিছু খেতে দাও তো, আমাকে মাছ ধরতে যেতে হবে। আমার বয়েই গেছে, সাত সকালে আমি কাউকে হাত পুড়িয়ে রান্না করে খাওয়াতে পারবো না। যাও না, যাও, তোমার ওই শাকচুন্নি বউকে বলো না রান্না করে খাওয়াতে। দেখি কত মুরদ। আই আই মুখ পুরি, এই হলো তোর বরের প্রতি সম্মান, ভালোবাসা। এই দেখ, আমাকে দেখ, সাত সকালে উঠে বরের জন্য কত মজার মজার খাবার রান্না করেছি। ওগো, তুমি এদিকে এসো, খাবারগুলো খেয়ে দেখো কেমন হয়েছে বলো। এরপর সুজন ও কমলা দুজনে খাবারগুলো দেখে অনেক চমকে গেল ও সুজন খুশি হয়ে খাবারগুলো খেয়ে নেয় ও শাকচুন্নিকে অনেক প্রশংসা করে। আহ, বিয়ের এত বছর হয়ে গেল, সেই কবে যে সকালে এত পেট পুরে মজার খাবার খেয়েছি মনেই পড়ে না। সত্যি রুবি, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। তোমার খাবারের প্রশংসা না করে পারছি না। ধন্যবাদ তোমাকে। ওগো প্রাণের স্বামী, আমি তোমার খুশির জন্য সব করতে পারি। তোমার খুশিতেই আমি খুশি। এভাবেই আমি তোমার সেবা করে যেতে চাই। শাকচুন্নির মুখ থেকে কথা শুনে সুজন খুব খুশি হয়ে যায় ও একে অপরের প্রতি অনেক প্রেম তৈরি হয়। তা দেখে বড় বউ কমলা হিংসায় জ্বলতে থাকে। এভাবেই তাদের জীবন চলতে থাকে। এক গ্রামে বাস করত রতনের পরিবার। তার পরিবারে ছিল তার বউ রত্না, তার মেয়ে মিলি ও তার এক বৃদ্ধ মা। বৌমা, ও বৌমা, এই তো মা, আসছি। কি হলো বৌমা? কত বেলা হয়ে গেল, এখনো সকালে তো কিছু খেতেই দিলে না। এই তো মা, বাড়ির কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি আপনাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি।
বৌমা, আমার জন্য ডিমের তরকারি রান্না করেছো তো নাকি? জানোই তো, ডিম ছাড়া অন্য কিছুই যে মুখে রোচে না। হ্যাঁ মা, তাকে আর আমার অজানা। আমি আপনার পছন্দের ডিমের ঝোলই রান্না করেছি আজ। আমি এক্ষুনি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। এরপর রত্না সবাইকে খেতে দিল। বাহ, ডিমের ঘ্রাণে যেন জিভে জল চলে আসছে। মনে হচ্ছে রান্নাটা আজ খুব ভালোই করেছো বৌমা। আর দেরি না করে তাড়াতাড়ি খেতে শুরু করি। এদিকে মিলি প্রতিদিনের মতো আজও খাবারে ডিম দেখে খুব রেগে গেল। রোজ রোজ একই ডিমের তরকারি খেতে কার ভালো লাগে? মা, তুমি বাবাকে মাছ কিনতে কেন বলো না? আমি আজ মাছ না হলে ভাতই খাবো না। বাবারে বাবা, এমের কথা শুনেছ? বলেই অভাবের সংসারে এত মানুষের বায়না কে মেটাবে শুনি? তোর বাবার কি এত আয় রোজগার আছে যে যখন যা খেতে চাইবি আর সঙ্গে সঙ্গেই তা পেয়ে যাবি? ঠিক আছে, আমার কিচ্ছু লাগবে না, আমি গেলাম এখান থেকে। কি ব্যাপার? আমার মেয়েটার মনে হচ্ছে আজ মন খারাপ। তোর মা কি কিছু বলেছে তোকে? হ্যাঁ, বলেছেই তো। কার ওই রোজ রোজ একই ডিমের তরকারিতে ভাত খেতে ভালো লাগে বলো তো বাবা? আমারও তো মাঝে মাঝে একটু মাছ মাংস দিয়ে ভাত খেতে মন চাই নাকি? বাবা, আজ তুমি আমার জন্য বড় একটা মাছ নিয়ে আসবে, বলো আনবে তো? আর এমন কি? আমার ছোট্ট মেয়েটা একটা বায়না ধরেছে, আমি কি তা পূরণ না করে পারি? বাবা, তুমি খুব ভালো, আর মা বিশাল পচা। কাকে আবার পচা বলা হচ্ছে শুনি? তুমি এসেছো তাহলে। এই যে দেখো, মেয়েটা আজ ভাতই খায়নি, সে মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরেছে। আর এদিকে মা তো ডিম ছাড়া অন্য কিছু ছুঁয়েই দেখে না। সবার এত আবদার, তুমি একা মানুষ কি করে পূরণ করবে বলো তো? এমনি তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না, এরাই তো আমার সব। ওদের খুশির জন্য না হয় একটু আমাকে কষ্ট করতেই হবে, তা না হলে কি করে হবে বলো তো? তা তুমি ঠিকই বলেছো। এবার চলো, কিছু খাবে চলো, তারপর বাজারের দিকে যাও। ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। এরপর রতন খাবার খেতে চলে গেল। যাই, মেয়েটার জন্য বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি। ও ভাই, এ মাছটার দাম কত? তোমার জন্য এটা 200 টাকা পর্যন্ত রাখতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে মাছটা আমাকে দিয়ে দাও। এরে, মাছ কিনে তো মায়ের জন্য ডিম কেনার টাকাটা ফুরিয়ে গেল। মা তো আবার ডিম ছাড়া ভাতই খায় না, কি যে করি। যাই হোক, এবার বাড়ির দিকে যাই। এই যে গিন্নি, দেখো মেয়েটার জন্য কত বড় মাছ কিনে নিয়ে এসেছি। ভালো করে রান্না করে মেয়েটাকে খেতে দিও, বুঝলে? এরপর রতনের বউ মাছ রান্না করতে থাকে। ও রান্না শেষে সবাইকে একসাথে খেতে দেয়। কি ব্যাপার বৌমা, আমার পাপে ডিমের বদলে মাছ কেন দিলে? আমার ডিম কোথায়? মানে মা, আজকে আপনার ছেলে মিলির জন্য মাছ কিনতে গিয়েছিল, আর মাছ কেনার পরে তার কাছে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না যে ডিম কিনবে। আজকে একটা দিন আপনি কোনো মতে মাছ দিয়ে খেয়ে নিন না মা, কাল না হয় আপনার জন্য আমি আবার ডিম রান্না করে দেব।
কি রে রতন, তোর বউ এসব কি বলছে? ডিম ছাড়া যে আমার চলে না, এটা তোরা জেনেও আমার সাথে এমন করলি? আমি জানি তোরা এভাবেই আমার ডিম খাওয়া বন্ধ করতে চাস, তাই এই ফন্দি করেছিস, তাই না? তবে দেখিস, আমিও ডিম ছাড়া ভাত চুইয়েও দেখবো না। এই গেলাম। এই বলে বুড়ি খাবার না খেয়ে সেখান থেকে রেগে মেগে চলে গেল। গিন্নি, তুমি যাও তো, জ্যোৎস্না ভাবির থেকে কোনো ডিম ধার আনতে পারো কিনা একটু দেখো তো। মা যদি ভাত না খেয়ে এভাবে বসে থাকে তাহলে তো অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি গো। ও জ্যোৎস্না ভাবি, এ বেলার জন্য আমাকে দুটো ডিম ধার দেওয়া যায়? আমি তোমাকে ঠিক সময় করে দিয়ে দেব। রত্না ভাবি, তুমি কিন্তু এর আগেও আমার থেকে দুবার ডিম নিয়েছো, কিন্তু তা ফেরত দেওয়ার কোনো নাম নেই। তুমি আবার চলে এসেছো ডিম নিতে। ভাবি, এই বলে আমাকে আর লজ্জা দিও না। এই শেষবার, আমি তোমার কালই সব ডিম দিয়ে যাব, কথা দিলাম। এরপর রত্না ডিম নিয়ে বাড়িতে যায় ও সেগুলো রান্না করে বুড়িকে খেতে দেয়। শেষমেশ যেন দেহে প্রাণটা ফিরে পেলাম। মনে হলো কত যুগ পরই না ডিম দিয়ে ভাত খেলাম। ওগো, মাকে যদি প্রতিদিন এভাবে ডিম খাওয়াতে হয় তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। এ বাজারে ডিমের যে দাম, এভাবে যদি চলতে থাকে আমাদের তো পথে নামতে হবে গো। সে আর বলতে, বড় বেকায়দায় পড়ে গেছি গো গিন্নি। কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। পরদিন সকালে গ্রামে কোথা থেকে যেন এক নতুন শাকচুন্নির আগমন ঘটে ও সেই গ্রামে একটা বড় গাছে তার বাসা বাঁধে। এই গ্রামে তো মনে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা আছে। এখান থেকে সহজেই মানুষের বাচ্চা ধরে খেতে পারবো। উফ, কি যে মজা হবে না! আর সুযোগ পেলেই মাঝে মাঝে কারো ঘর থেকে খাবার চুরি করে খাবো। অনেক দিন হলো এ কাজের কারণে ঘর থেকে একটু বের হতে পারি না। তোর নানিকে যে কতদিন হলো দেখি না। আমার মা শীতের পিঠা খেতে খুব ভালোবাসে। যা তো মা, এই পিঠাগুলো তোর নানির বাড়িতে একটু এগিয়ে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। পাশের পাড়াতেই ছিল মিলির নানি বাড়ি। মিলি যেতে যেতে শাকচুন্নির নজরে পড়ে গেল। ওই তো একটা মানুষের বাচ্চা এদিকেই আসছে। যাই, এটাকে দিয়েই আজকে সকালের নাস্তাটা সেরে ফেলি। কিরে, কোথায় যাচ্ছিস? ওরে বাবারে, কি ভয়ঙ্কর দেখতে! আমার খুব ভয় করছে। তুমি কেন আমার পথ আটকে দাঁড়িয়ে আছো? আমাকে ছেড়ে দাও। ভয় যদি নাই পাবি তাহলে কিসের শাকচুন্নি হলাম রে? তবে আর বেশি সময় তোকে ভয় পেতে হবে না। আমি এক্ষুনি তোর গার মোটকে আমার পেটে চালান করে দিচ্ছি, তাহলে তোর সব ভয় চলে যাবে। ওরে বাবারে, শাকচুন্নি!
আমাকে খেও না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি চাইলেই এই পিঠাগুলো খেতে পারো, শীতের পিঠা আমার মা বানিয়েছে, একটু খেয়ে দেখো না, খুব মজা। ও, শীতকাল চলে এসেছে বুঝি? শাকচুন্নি হয়ে গেছি, এখন শীত গরম কিছুই বুঝি না। আচ্ছা দে তাহলে, কে দেখি কেমন তোর মায়ের হাতের পিঠা। বাহ বাহ, খুব ভালো হয়েছে রে তোর মায়ের হাতের পিঠা। সকাল সকাল মনটা একদম ভরে গেল। তুই যদি রোজ আমাকে এমন পিঠা এনে খাওয়াতে পারিস, তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। তোমাকে রোজ রোজ পিঠা খাওয়ানোর মতো টাকা তো আমাদের নেই শাকচুন্নি। আমার বাবার সব টাকাই তো দাদির পিছনে শেষ হয়ে যায়। দাদির জন্য প্রতিদিন অনেকগুলো করে ডিম কেনা লাগে, তার কারণে আমরাও মাঝে মাঝে না খেয়ে থাকি। ও, বুঝেছি, এ নিশ্চয়ই কোনো ডিম খেকো বুড়ি হবে, তাই রোজ এত করে ডিম খায়। তুই দাঁড়া, দেখ আমি কি করি। জাদুর মুরগি একটা আমার হাতে আয় ঝটপট। এই যে আমার হাতে যে জাদুর মুরগিটা দেখছিস, এটা রোজ অনেকগুলো করে ডিম দেবে। তোর দাদিকে খাওয়ানোর পর যা ডিম থাকবে, সেগুলো তোর বাবাকে বলবি বাজারে বিক্রি করতে, আর এই টাকা দিয়ে তোদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। আর তুইও আমাকে রোজ পিঠা এনে খাওয়াবি, বুঝলি? ঠিক আছে, তাই হবে। আমি রোজ তোমার জন্য পিঠা নিয়ে আসব। আমি তাহলে এখন যাই। মা, এই দেখো কি নিয়ে এসেছি। এরপর মিলি ওর মাকে সব ঘটনা খুলে বলতে থাকে। কি আজব ব্যাপার, শুনে তো আমার এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। সকাল হলেই কাল তুমি সব নিজের চোখেই দেখতে পাবে মা। এখন চলো আমরা মুরগিটার জন্য একটা থাকার ব্যবস্থা করি। এই দেখো মা, জাদুর মুরগি কত ডিম পেড়েছে। এখন আর দাদির জন্য ডিমের কোনো অভাবই হবে না। দাদি ইচ্ছা মতো ডিম খেতে পারবে, আর দাদি খাওয়ার পর যা বাকি থাকবে সেগুলো বাবাকে বলবে বাজারে গিয়ে বিক্রি করতে। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মিলি, তুই একদম ঠিক বলেছিস। আর আমিও প্রতিদিন ওই শাকচুন্নিকে পিঠা বানিয়ে দেব, আর কোনো আমাদের সমস্যাই থাকবে না। এরপর ওরা সব ডিম তুলে নিয়ে যায় ও সেখান থেকে অনেকগুলো ডিম রতন প্রতিদিন বাজারে বিক্রি করে, ও বাকি ডিমগুলো মিলির দাদির জন্য রান্না করা হয়। এই নে মিলি, পিঠাগুলো নিয়ে শাকচুন্নিকে দিয়ে আয়। শাকচুন্নির জন্যই তো আজকে আমাদের সংসারে আর কোনো অভাব নেই। আমি যাই, তোর দাদিকে ডিমগুলো দিয়ে আসি। এভাবে রতনের সংসারে সব অভাব দূর হয়ে গেল, আর মিলি প্রতিদিন শাকচুন্নিকে পিঠা খাওয়ায়। আর এদিকে ডিম খেকো বুড়িও মনের আনন্দে রোজ অনেক ডিম খেতে পারে।